ভগবান রামচন্দ্র মাংস খেতেন? সত্যি কি অবতার হয়েও মাংস খেতেন ভগবান শ্রীরাম? মর্যাদা পুরুষোত্তম হয়েও মুখে দিতেন মাংস? রামচন্দ্র বনবাসে কি খেতেন? কি বলছে রামায়ণ? হ্যাঁ, এ বিষয়ে পুরাণ যা বলছে তা জানলে অবাক হবেন। ধর্মীয় বিশ্বাসে নড়ে উঠল ভিত্তি, আবেগ নয়, আসল সত্যটা জানুন। ভগবান রামচন্দ্র মাংস ভক্ষণ করতেন কিনা এই প্রশ্নটি বহু বছর ধরে হিন্দু সমাজে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। একদিকে ধর্মীয় অনুভূতি ও আদর্শের প্রশ্ন, অন্যদিকে শাস্ত্র ও মহাকাব্যের তথ্যগত বিশ্লেষণ। এই দুইয়ের মধ্যে একটি সূক্ষ্ম দ্বন্দ্ব বিদ্যমান। অনেকেই মনে করেন যে রামচন্দ্র একজন আদর্শ পুরুষ বা মর্যাদা পুরুষোত্তম, যিনি পরিপূর্ণ নৈতিক ও ধর্মচারণের প্রতীক, তাই তার মাংস ভক্ষণকে অনেকেই মানতে নারাজ। তবে প্রাচীন মহাকাব্য রামায়ণের পাঠ ও বিশ্লেষণ করলে ভিন্ন এক চিত্র পাওয়া যায়। বাল্মীকির রচিত মূল রামায়ণে বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে রাম ও লক্ষ্মণ বনবাসের সময় পশুর শিকার করতেন এবং তা আহার করতেন। একাধিক শ্লোকে মৃগ মাংস অর্থাৎ হরিণের মাংসের উল্লেখ পাওয়া যায়। লক্ষ্মণ হরিণ শিকার করে তা রান্না করতেন এবং রাম সেই মাংস আহার করতেন। এমন বর্ণনাও রয়েছে লক্ষণেন চ সম্প্রাপ্তং মৃগ মাংসমুপারিত, যার অর্থ লক্ষ্মণ যে হরিণের মাংস এনে দিয়েছেন তা রাম গ্রহণ করেছেন। এখানে মাংস ভোজন কেবল এক আচার বা রুচির বিষয় ছিল না, বরং বনের কঠোর জীবনযাত্রার অংশ হিসেবে তাকে দেখানো হয়েছে। সে সময়ের আরণ্যক জীবনযাত্রায় মাংস আহার অস্বাভাবিক ছিল না। এমনকি অনেক ঋষিমুনি যারা তপস্যারত ছিলেন তারাও অতিথি এলে অতিথির জন্য পশু শিকার করে তা পরিবেশন করতেন, এমন উল্লেখ নানা গ্রন্থে পাওয়া যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রামচন্দ্রের জীবনের বিভিন্ন পর্বে যে আচরণ বা জীবনধারা দেখা যায় তা সময় ও পরিস্থিতি অনুযায়ী রূপ নিয়েছে। অযোধ্যার রাজকুমার হিসেবে রাম রাজনীতি, নীতি, শাস্ত্র এবং ধর্মের ধারক ছিলেন, কিন্তু বনবাসে তিনি প্রকৃতির নিয়মে জীবনযাপন করেছেন। বনবাসের সময়ে মধু, ফলমূল ও শাকসবজির পাশাপাশি পশু শিকার ও তার মাংস তাদের জীবিকার অংশ ছিল। যারা রামচন্দ্রের মাংস ভক্ষণকে অস্বীকার করেন তাদের যুক্তি ধর্মীয় ও আধ্যাত্মিক আদর্শের উপর নির্ভরশীল। তারা মনে করেন রাম একজন অবতার, তার জীবনাচরণ পূর্ণতভাবে সৎ ও পবিত্র হওয়া উচিত। এই দৃষ্টিভঙ্গিতে রামকে একটি নিরামিষাশী, সংযমী ও কঠোর আত্মনিয়ন্ত্রণের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা হয়। তবে ইতিহাস বা প্রাচীন সাহিত্যের আলোকে বিচার করলে দেখা যায় প্রাচীন ভারতে এমনকি ধর্মাচার্য বা রাজপুরুষরাও প্রয়োজন অনুযায়ী মাংস ভক্ষণ করতেন। বৈদিক যুগে যজ্ঞের মাধ্যমে পশু বলি এবং সেই পশুর মাংস ভক্ষণ মোটেও বিরল ছিল না। রামায়ণ সেই যুগের সমাজ ব্যবস্থারই প্রতিফলন বহন করে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে রামের মাংস ভক্ষণ কোনো অন্যায় নয়, বরং সে সময়ের স্বাভাবিক জীবনধারারই অংশ। এই প্রসঙ্গে আধুনিক হিন্দু ধর্ম ও সংস্কৃতির বিবর্তনও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মে নিরামিষ ভোজন একটি মূল নৈতিক অবস্থান হিসেবে প্রতিষ্ঠা পায়, বিশেষ করে বৌদ্ধ ও জৈন প্রভাবের পর থেকে। তাই রামচন্দ্রের মতো অবতারদের নিরামিষাশী হিসেবে কল্পনা করাও এই নতুন সংস্কারেরই প্রতিফলন। অতএব প্রশ্নটির উত্তর একমাত্রিক নয়। যারা ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে রামকে দেখতে চান তাদের কাছে রাম নিঃসন্দেহে নিরামিষভোজী, আবার যারা শাস্ত্র, মহাকাব্যের পাঠ ও ইতিহাস ভিত্তিক তথ্য বিশ্লেষণ করেন তাদের কাছে বনবাসী রাম একজন বাস্তববাদী রাজপুত্র, যিনি সময় ও পরিবেশ অনুযায়ী জীবিকা নির্বাহের জন্য পশু শিকার ও মাংস ভক্ষণ করেছেন। এই দ্বৈত চিত্রই রামচন্দ্রের ব্যক্তিত্বকে আরো সম্পূর্ণ করে তোলে। তিনি একাধারে মানবিক, ঐতিহাসিক ও আধ্যাত্মিক। মানুষের সমস্ত স্তরের আশা, আস্থা ও আদর্শ তার চরিত্রে প্রতিফলিত হয়েছে বলেই তিনি আজও অমর, চিরঞ্জীব।